প্রথমেই বলি, আমার চোখে একটা অপারেশন আছে, যার জন্য আমাকে সানগ্লাস পরতে হচ্ছে। আমার দর্শকরা যাতে কোনো মিছে ভাবনা না করে, এটা 15 দিন পড়তে হবে। এটার একটা ঘটনা আছে, এটা হয়তো আলাপের ফাঁকে বলবো। 5 তারিখটা আসলে আমার কাছে একটা ম্যারাকেল ছিল, আশ্চর্য একটা স্বপ্ন ছিল। তবে আমি 2 বছর ধরে আমি এই স্বপ্নটা দেখতাম যে আমি যখন একটা গান লিখলাম, তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, ও চেয়ারে বসতে আর পারবে না, মাথার স্ক্রু নড়বড় হয়ে যাচ্ছে, চিন্তার চিতায় বসে তুমি ভাবছো। আমি কিন্তু আমার এটা একটা 6th সেন্স থেকে লিখতে হলে আমার কেন যে মনে হইতো, বছর 2 আগে, এটা বছর 2 আমরা এটা আসলে শুরু করছিলাম হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে। ওইখানে আমাদের ছাত্রদল যুবদল মিলে একটা আমাদের প্রোগ্রাম ছিল, যেখানে স্টেজটা ভেঙে গেছিল, আমাদের স্টেজ ভেঙে গেছিল। তো ওইখানে এটা আমরা তোমার চেয়ারটা দিয়ে আমরা শুরু করছিলাম। তো 1 বছরের আগে হবে। তখন আমি বুঝতে পারতাম যে সামথিং একটা কিছু, মানে আমার মন বলতো যে এত অত্যাচার, এত দ্রব্যমূল্য, মানুষের এত কষ্ট, লাশ ভেসে উঠছে নদীতে, গুম খুন। তারপরে মানে আমার কাছে সবচেয়ে বেশি আঘাত লাগছে যে মানুষ গুম হয়ে যাচ্ছে, খোঁজ পাচ্ছে না। ভয়ানক বিষয় ছিল। এবং 5 তারিখটা আসলে আল্লাহর একটা গজব, মানে আল্লাহর একটা প্রত্যুত্তর। আল্লাহ ওনার উপরে গজব নাজিল করেছে, সেটা বলছি। ওই খুনি হাসিনার কথা বলছি। কতগুলো শিশু, ছাত্র, জনতা এক হয়ে গেছিল, তাদেরকে না গুলি করতে কোনো বাধা দেয়নি, কিছু মনে করেনি। কত ন্যাস্টি, কত এদেরকে আসলে কি ভাষায় গালি দেওয়া যায় সেটাও একটা চিন্তা করতে হবে। এদের তো নতুন কিছু গালি তৈরি করব, আজকে জাগতে বললাম। তো এখান থেকে তখন আমি চিন্তা করতাম, আমি 4 তারিখে টিএসসিতে চলে গেছি শাহবাগে। আমি চোখ করে, কারণ ছেলেদের যে আর্তনাদ, ছেলেগুলো যে যাচ্ছে, তখন তো গুলি গালা চলছে, হেলিকপ্টার চলছে, অমুক সব। আমি যে পাশে দাঁড়িয়ে আছি, খালি আল্লাহর কাছে বলতাম আর কাঁদতাম, কারণ সারা দুনিয়ার লোক কাঁদতো আর বলতো যে কিছু একটা হবে। তো 5 তারিখের পরে যখন সকালবেলা থেকে দুপুরবেলা থেকে না, আমার ভিতরে খুব আনচান করতো। কারণ আমি যেমন বলছিলাম না, আসিফ তোকে পিছিয়ে ঘুরে তাকাতে হবে না। আমি জাস্ট এখান থেকে আসছি 2001 থেকে। আমি কিন্তু বলতাম সাউন্ডটাকে গিয়ে যে ক্যাসেট ফেলে দিয়ে যান, দিয়ে দিলাম করে খান। সেরকম আসিফকে বলতাম তোকে পিছিয়ে ঘুরে তাকাতে হবে না, এমন গান দিব। তো সেরকম আমার সেন্স কাজ করতো। আতিক হাসানকে তাই করছিলাম, মাধবী কিছু, আমাদের সুমন চাদর হবেই তাই। ওই মহিলার নাম নিলাম না, যেটা ওই যে আপনাদের আমাদের একটা কুখ্যাত একটা মহিলার, হ্যাঁ, ওর নাম নিলাম না, ওকেও তো নিয়ে আসছিলাম ইত্যাদিতে গান টান দিয়ে, ওর নাম নিলাম না, ওর নাম নেওয়াটাও পাপ হবে। এটা একটা কি ধরনের ম্যারাকাল আর কি ধরনের আশ্চর্য। আমি মনে করছিলাম যে 15 বছরের যে এটা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, একটা নাইকো মামলাতে, যে নাইকো মামলাতে খুনি হাসিনাও কিন্তু ছিল, ও বাদ হয়ে গেল, ওরা চললো, আমাদের নেত্রীকে তারা জেল দিয়ে দিল, বাড়ি থেকে বের করে দিল, জেলের মধ্যে ফেলে দিল। তার অসুখ, তাকে বিদেশ যেতে দিবে না। তো এই যে 15টা বছর একটা মায়ের আর্তনাদ, চিন্তা, উনি কিন্তু বলতো যে আওয়ামী লীগ পচে গন্ধ বাড়াবে আমাদের পাবলিকলি উনি বলেছিল। বেগম জিয়ার কথা বলছি, আমাদের গণতন্ত্র মায়ের কথা বলছি। তো উনার কথাগুলো কিন্তু সব ফুলছে। আল্লাহ শুনে, আবার আল্লাহ যাকে ধরে তাকে আর ছাড়ে না। গণঅভ্যুত্থানের সংগ্রামের সময় আপনার সরব অবস্থান আমরা দেখেছি, এবং রাজনৈতিক যেটা ভূমিকা বললাম। সো আপনি ঠিক 15 জুলাই থেকে আসলে খুব সরব হয়েছে ছাত্র আন্দোলনটা। আপনি ঠিক কবে বুঝলেন যে এই মুভমেন্টটা, মানে ঠিক কবে আপনার একদম? আচ্ছা, আমি বলি একটা মজার ঘটনা বলি। আমরা কিন্তু ওই সময় কাজ করছিলাম, অনেকে দেখেছে, আমরা কিন্তু রামপুরাতে ছিলাম, রামপুরাটা কাভার করছিলাম আমরা, এবং ওখান থেকে তো কিছু দৃশ্য দেখতাম যে আমরা যখন মিছিল করছি, আসছি, ছোট বাচ্চা পানি ফেলছে জানলা দিয়ে। তারপরে ওরা যখন টিয়ারশেল মারছে, এটার জন্য আমাদের কাগজ নাই, কাপড় নাই, জানলা দিয়ে মহিলারা সব কাপড় অমক সমক ফেলছে। এগুলা আসলে আমাদের বাংলাদেশ। এটা আমি মানে আরও আশ্চর্য হয়ে গেছি এই বন্যাতে। এই বন্যাতে সবাই যে কিভাবে দলমত নির্বিশেষে
আসছে, এটাই বাংলাদেশ, কিন্তু এটাই চাওয়া দরকার আমার কাছে মনে হয়। তো আমি তখনই অনুভব করছি একটা ছোট্ট ছেলে পানি দিচ্ছে জানলা দিয়ে, আঙ্কেল পানি নেন, আঙ্কেল পানি নেন, এইভাবে করছে। আমি ওটা ভিডিওটা আমার ফেসবুকেও ছাড়ছিলাম। আচ্ছা। এখান থেকে তখন মানে খুব চিন্তা হতো, লোকজনের মধ্যে শুনতাম লোকজন গুনগুন করতেছে, বলতেছে এই মনে পড়ে যাবে, এই মনে থাকবে না। আবার অনেকে বলতো যে না না রাক্ষসী, সবাইকে গুলি করে মেরে ফেলে দেবে, অমুক করবে তমুক করবে, কালকে অমুক লাগবে। আমি লিখলাম যে হয়তো আর্মিও না, মানে সেনাবাহিনী নামতে পারে। তো সেনাবাহিনী তো তাদের কাজ দেখাচ্ছে। আসলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কি, এটা আমরা বাংলাদেশের মানুষ বুকেই অনুভব করেছি। তো তখন থেকে না আমার মনের মধ্যে একটা কাজ করছিল যে সামথিং সামথিং। তো আমরা রাস্তায় নামলেছিলাম, আমাদের সাথে কয়েকজন, আমি, মুন্না, এই যে আমাদের পাশের ঘরে পরাণ বসে আছে, রোজেন বসে আছে, আমরা সবাই মিলে 8-10 মিলে আমরা চিন্তা করতাম যে কী করা যায়, এদেরকে খাবার দিতে হবে, বিস্কিট টিস্কিট দিয়া, অমুক সমুক পানি পায় দিয়ে করা, নিজের পকেট থেকে সব করতে হবে, কিন্তু পার্টি থেকে নিতাম না কিন্তু আমরা। আর পার্টি জানতেও না যে আমরা কোথায় কী কাজ করছি। এটাই তো পার্টির কাজ। সন্তানের কাজ কি? সন্তানের কাজ তার পরিবারকে ভালো করে সুস্থতায় কোথায় থেকে খেটে এনে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে এটা দেখবে না। পরিবার ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। তো দেশটা ভালো থাকলে তখন নিজের কাছে ভালো লাগবে, দলটা ভালো থাকলে আরও বেশি ভালো লাগবে, কারণ কাজ করতে হবে। জুমা ভাই, আমরা দেখেছি যে এর আগেও মুভমেন্টে একদল শিল্পী যারা আসলে বিভিন্নভাবে সরকারের চাটুকারিতায় ব্যস্ত ছিলেন, তারা এবারও ছাত্র আন্দোলনের বিপক্ষে তো ছিলেনই, বরং ফ্যাসিবাদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন, প্রেস লিস্ট পাঠিয়েছে সাংগঠনিকভাবে। এতগুলো শিল্পী যখন দলদাস হয়ে যায়, শিল্পী সংস্কৃতি একটা বড় হুমকির মুখে পড়ে কিনা? এটা পড়ে, কিন্তু প্রথমে আমি বলবো যে অভিভাবক যদি ভালো না হয়, আচ্ছা, তাদের সন্তানগুলো ভালো হবে না, মানুষ হবে না। তো প্রথম তো অভিভাবকই তো স্বৈরাচার। তো তারা কিভাবে করবে, তারা কিভাবে আসবে? তারা হয়তো কিছু পাঁচাটা গান বা পাঁচাটা গল্প, পাঁচাটা আমরা দেখেছি। একটা ছবিতে 130 কোটি টাকা খরচ, একটা কনসার্টে অমুক জমুক থেকে জায়গা থেকে নিয়ে এসে 10 কোটি টাকা খরচ, 20 কোটি টাকা খরচ। তো আসলে অভিভাবক খারাপ হলে যা হয়, যে এই যে দেশের অবস্থাগুলো এখন যে আমরা দেখতে পাচ্ছি, ব্যাংকে কিছু নাই, ইসলামী ব্যাংক কিছু নাই, অমুক নাই তমুক নাই সমুক নাই, এবং টেলিফোন আলাপগুলোও শুনতে পাচ্ছি। এটা হয়তো আজকে অন্তরীণ সরকারটা যদি না আসতো, হয়তো এগুলো আমাদের কাছে সব মিছেই থাকতো, বা আমরা হয়তো অনেক অন্ধকারে থাকতাম, আর সামনে হয়তো অনেক কিছু জানতে পারবো। তো এদের কাছ থেকে আসলে এরা নিয়ে গেছে, এরা আসলে আমাদেরকে মেরে নিয়ে গেছে, আমাদেরকে গলা চিপে রক্ত খেয়ে নিয়ে গেছে। কারণ এরা আমাদের ইন্ডাস্ট্রির জন্য, বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি, তাদের জন্য কিছু রেখে যায়নি। তারা কিন্তু চিন্তা করছে যে আমি থাকলেই হবে। একজন পুলিশ অফিসারের কোটি কোটি টাকা, একজনের অমুকের কোটি কোটি টাকা, একজনের অমুকের খালি বাড়ি আর বাড়ি, গাড়ি আর গাড়ি, একটা ওসির বাড়ি 5টা 10টা 15টা। এই যে অভিভাবক খারাপ জন্য কিন্তু এগুলা হয়েছে। এগুলা আর হতে দেওয়া হবে না। এগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে জেনারেশনের জন্য। আমাদের কাছ থেকে তারা কি শিখবে? এই যে এতদিন শিখলো, এই যে দেখলো যে স্বৈরাচার কেমন হয়, রাক্ষসী কেমন হয়, একজন সৌর শাসক কেমন হয়, 15 বছর সে কি করেছে। 2008 সাল থেকে শুরু করে বিডিআর হত্যা শুরু করেন, বিডিআর হত্যাটা শুরু করেন 57 জন সেনা কর্মকর্তার রক্ত চুষে খেয়েছে এই রাক্ষসী মহিলা। ওখান থেকে আপনার সূত্রপাত শুরু করে 2005-এ এসে আমার মুগ্ধ পানি নিমে চিল্লিয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। এদের কাছ থেকে এই আমাদের যারা তুমি যেটা বললা যে এদের কাছ থেকে আমরা কি পেতে পারি, এদের কাছে কোনো শিক্ষাই নাই, এরা কিছু দিয়ে দিতে পারেনি, জাস্ট একটা শূন্য দিয়ে গেছে, দেশটাকে শেষ করে দিয়ে গেছে, আমাদের সমাজটাকে শেষ করে দিয়েছে। আমাদের তো চলচ্চিত্র নাই, অমুক নাই তমুক, কিচ্ছুই তো নাই। আমরা কোথায় বসবাস করতেছি? আমাদের কোনো গানের কোনো খবর আছে? গানের কোনো ইন্ডাস্ট্রি আছে? আমি এর আগে তোমার কাছে বলে গেছি, তারা নাটক, তারা গানটাকেও মনে করো ওইভাবে গলা টিপে মেরে ফেলতে চাইছে। আমরা নিজেদের পয়সা দিয়ে তোমাদের এখানে এসে, তুমি ছাড়া তো তখন আমাদেরকে কেউ ডাকেও নি, জাগোকে এই জন্য আমার স্যালুট। কারণ তখন তুমি আমাদেরকে ডাকছো, এবং তোমার এখান থেকে এই তখন ওই দুষ্টু ছেলেটার সম্বন্ধে কথা বলতে প্রতিবাদটা করে গেছে। তো এখানে আসলে ভালো থাকতে হলে না, নিজেকে ভালো চিন্তা করতে হবে। ভালো থাকতে হলে একটা সকালবেলা একটা ভালো কাজ করতে হবে, যে আমি এই কাজটা করবো না, খারাপ কাজকে অ্যাভয়েড করতে হবে, তাহলেই ভালোর মধ্যে যাওয়া যাবে।